৪৭ দিন সমুদ্রে ভাসতে থাকার পর বেঁচে থাকার আশা যখন ফুরিয়ে আসছে, ঠিক তখনই আকাশে দেখা গেল একটি বিমান। কিন্তু এটি ছিল শত্রুপক্ষ জাপানি বিমান। আজ আপনাদেরকে শোনাবো আনব্রোকেন মুভির সেই অবিশ্বাস্য সত্য ঘটনা, যা আপনার মনকে নাড়া দিয়ে তুলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী একবার শুনলে এটি কখনোই ভুলতে পারবেন না। তো চলুন সরাসরি গল্পে ফিরে যাই। 1917 সালের 26শে জানুয়ারি নিউ ইয়র্কের ওলেন শহরে জন্মগ্রহণ করেন লুই জ্যাম্পারেনি। তার পরিবার ছিল ইতালিয়ান অধিবাসী। লুই ছিল অত্যন্ত দুঃসাহসী এবং চঞ্চল প্রকৃতির। ছোটবেলায় সে ছিল পরিবারের অবাধ্য সন্তান, তবে তার মধ্যে অসাধারণ মানসিক শক্তি ও জেদ কাজ করত। এই জন্য তার পিতামাতা সবসময় সবার থেকে তাকে আলাদা রাখত। লুই মায়ের ভালোবাসা ঠিকমতো পেলেও বাবার ভালোবাসা পায়নি। কিন্তু ছোটবেলায় লুই নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। চুরি করা, মারামারি, স্কুল পালানো, এসব ছিল তার নিত্যদিনের সঙ্গে। একদিন রাস্তায় 4টা স্কুল পড়ুয়া ছেলের সাথে তার ঝগড়া লাগে। ছেলেগুলো একত্র হয়ে তাকে অনেক মারধর করে। একজন গ্রাম্য পুলিশ তা দেখে লুইকে নিয়ে তার বাড়িতে এসে নালিশ করে তাদের ছেলে রাস্তায় মারামারি করেছে এবং প্রতিনিয়ত লুকিয়ে লুকিয়ে মদও খায়। লুইয়ের বাবা ছিল অনেকটাই কঠোর স্বভাবের, তাই এসব অপরাধের কারণে লুইকে তার বাবা শাস্তি দেয়। লুইয়ের বাবা তাকে অনেকক্ষণ যাবৎ পেটানোর পর লুইকে তার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু লুই এসবে মন খারাপ না করে মায়ের রান্না দেখছিল। সে তার মাকে খুবই ভালোবাসতো। যখনই তার মন খারাপ হতো তখনই সে মায়ের কাছে আসতো। ছোটবেলায় যখন আমরা বাবার শাসন সহ্য করতে না পেরে মন খারাপ করে থাকতাম, খাবার খেতাম না, বাড়ি থেকে বেরিয়ে যেতাম অথবা বাবার উপরে অভিমান করতাম। কিন্তু লুই ছিল এগুলোর উল্টো। পরের দিন লুই আবারও লুকিয়ে মদ খাচ্ছিল। তখন একজন লোক তাকে দেখে ফেললে সে পালাতে শুরু করে। সে সময় তার বড় ভাই পিট দৌড়ের প্র্যাকটিস করছিল। লুইয়ের এত স্পিডে পালানো দেখে সে একটু অবাক হয়। তার ছোট ভাই এত স্পিডে কিভাবে দৌড়াতে পারে। পিট লুইয়ের দৌড়ানো দেখে বেশ মুগ্ধ হয়, তাই লুইকে দৌড়ের প্রশিক্ষণ নিতে বলে। সে যেভাবে দৌড়াচ্ছে ভবিষ্যতে সে বড় কিছু অর্জন করতে পারবে। কিন্তু লুই প্রথমে রাজি না হলেও বড় ভাইয়ের রিকোয়েস্টে শেষমেশ রাজি হয়। পরের দিন পিট স্থানীয় কয়েকজন দৌড়বিদদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে 9 জন বড় বড় দৌড়বিদদের সাথে অংশ নেয় লুই। এরপর প্রতিযোগিতা শুরু হলে লুই সবার থেকে পিছিয়ে পড়ে এবং সেই প্রতিযোগিতায় হেরে গেলে পিট তাকে বোবা বলে খেপায়। শুধুমাত্র এই একটা শব্দই লুইয়ের মধ্যে জেদ তৈরি করে। সে দিন রাত এক করে দৌড়ের প্র্যাকটিস শুরু করে। কয়েক বছর পরে লুই বড় হয়ে ওঠে, কিন্তু এই কয়েক বছরে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে যার ফলে ওলান শহরের কোনো রানার তাকে বিট করতে পারে না। এতে তার পিতামাতা সহ স্থানীয় সবাই লুইয়ের দৌড়ে মুগ্ধ হয়। এরপর আমেরিকার হাই স্কুল টুর্নামেন্টে সে বিজয়ী হয় এবং আনুষ্ঠানিকভাবে আমেরিকার ইতিহাসের দ্রুততম হাই স্কুল রানার হয়ে ওঠে, যার ফলে লুই 1936 সালে বার্লিন অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পায়। তাই পরিবার সহ সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে ওঠার সময় নিজের বড় ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমিই আমার আইডল, তোমার ইচ্ছা শক্তির কারণে এত দূর আসতে পেরেছি। ছোট ভাইয়ের মুখ থেকে একথা শুনে পিট অনেক গর্ববোধ করে এবং যাওয়ার সময় লুইকে বলে, সব সময় মনে রাখবে ব্যথা আর যন্ত্রণা ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা যায় না। এরপর লুই বার্লিনে পৌঁছে অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে নিজেকে এই অবস্থানে আনতে পারবে এটা সে কখনোই কল্পনা করেনি। যাই হোক, লুই আমেরিকার হয়ে 5000 মিটার দৌড়ে অংশ নেয়। প্রতিযোগিতা শুরু হলে সে 3 জনকে কাটিয়ে সামনে আগায়। এভাবেই কয়েকটা ল্যাপ শেষে 8ম ল্যাপও লুই সবার পিছনে থেকে শেষ করে, আর সর্বশেষ 9ম ল্যাপে 7 জনকে কাটিয়ে লুই 56 সেকেন্ডে সেটি শেষ করে। যেখানে বাকি রানারদের 59 সেকেন্ড লেগেছিল, লুই সেটি 56 সেকেন্ডেই ফিনিশ করে। লুই প্রথম হতে না পারলেও 7ম স্থান অর্জন করতে পারে। এতে তার পরিবার সহ উপস্থিত সকল দর্শকরা বেশ খুশি ছিল যে লুই প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েও এত ভালো করেছে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লুই আমেরিকার এয়ারফোর্সে বোমারু বিমান চালক হিসাবে যোগ দেয়। এরপর 1943 সালে প্রশান্ত মহাসাগরে এক উদ্ধার অভিযানের সময় শত্রুপক্ষের গুলিতে তার বিমানটি ক্রাশ করে। বিমানটি ক্রাশ করলেও লুই এবং তার 2 সহযোদ্ধা ফিল ও ম্যাক জীবিত থাকে। জানে বাঁচতে পারলেও তারা আটকে পড়ে প্রশান্ত মহাসাগরের মাঝ অঞ্চলে। আটকে পড়ার পর তারা বুঝতে পারে তাদের হাতে কোনো খাবার নেই, আর এমন অবস্থায় তারা সাহায্যের আশাও করতে পারে না। তাই নিজেকে বাঁচানোর কোনো সম্ভাবনাই তারা খুঁজে পায় না। এভাবেই প্রথম রাত কোনো মতে তারা সমুদ্রে কাটিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই একটি বিমান তারা উঠতে দেখে। তাই সাহায্যের জন্য চিৎকার করলে তাতে কোনো কাজ না হলে ফ্লেয়ার গান চালিয়ে প্লেনটিকে বোঝানোর চেষ্টা করে তারা সমুদ্রে আটকে আছে। কিন্তু প্লেনটি বেশ দূরে থাকায় তারা কোনো সাহায্য পায় না। এভাবে আটকে পড়ার আরো 2 দিন কেটে যায়। খাবারের অভাবে তারা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু সৃষ্টিকর্তার কি চাওয়া, কিছুক্ষণ পর তাদের রাফটে সামুদ্রিক একটি পাখি এসে বসে পড়ে। তাই পাখিটিকে ধরে সেটির
মাংস তারা খেয়ে নেয়। তারপর খাবারের অভাব পূরণ করতে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে। কিছুক্ষণ পর মাছ ধরলে সেটি তারা কাঁচাই খেয়ে নেয়। এভাবেই খাবারের অভাব পূরণ করতে পারলেও তারা এক ধরনের মানসিক অসুখে ভুগতে শুরু করে। এরপর সামুদ্রিক ঝড় তাদেরকে পাতার মতো ভাসাতে শুরু করে। এই কয়েকটি জিনিস থেকে তারা বুঝতে পারে সমুদ্রে আটকে পড়া কতটা বিপজ্জনক। এত কিছুর পরেও তারা বেঁচে থাকার আশা ছাড়েনি, তাই হালনা ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে বড় একটি মাছ শিকার করে। মাছের মাংস খেয়ে কোনো মতে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এভাবে 27 দিনের মাথায় তারা আবারও প্লেন উড়ে যাওয়া দেখে সাহায্যের জন্য ফ্লেয়ার গান আকাশে চালিয়ে দেয়। এতে প্লেনটি ঘুরে তাদের দিকে আসতে ধরলে তারা খুশি হয়। সৃষ্টিকর্তা মনে হয় এবারের মতো তাদেরকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তাদের সাথে যে অঘটন ঘটতে যাচ্ছিল সেটি তারা কল্পনাও করতে পারেনি। প্লেনটি তাদেরকে শত্রু ভেবে গুলি করতে শুরু করে, ফলে নিজেকে বাঁচাতে তারা সমুদ্রে লাফ দেয়। আসলে ঝড়ের কবলে পড়ে তারা জাপানিজ সমুদ্র অঞ্চলে পৌঁছে গিয়েছিল সেটি তারা বুঝতেও পারেনি। প্রথমবারের মতো তারা বেঁচে গেলেও প্লেনটি আবারও তাদের উপর হামলা করে সেখান থেকে চলে যায়। পরপর 2 বার তারা হামলার হাত থেকে বাঁচতে পারলেও গুলির আঘাতে রাফটের কয়েকটা জায়গায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে, ফলে তারা অনেক কষ্টে রাফটের ছিদ্রগুলি বন্ধ করে সেটিকে ঠিক করে। এভাবেই খাবারের অভাবে কয়েকদিন কেটে গেলে ম্যাক অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই সে মারা যায়। নিজের প্রিয় বন্ধুকে বিদায় জানিয়ে খাবারের অভাবে লুই আর ফিল বেঁচে থাকার আশা একদম ছেড়ে দেয়। আর এভাবেই খাবার ছাড়া তারা রাফটের উপর ভেসে থাকে। তীব্র রোদ, পানির অভাব, হাঙ্গরের আক্রমণ ও দুর্ভিক্ষ সহ্য করে কোনো রকমে তারা নিজেকে বাঁচিয়ে রাখে। আর ভাসতে ভাসতে তারা জাপানিজ নৌবাহিনীর সামনে পড়ে যায়। তারা উদ্ধার হতে পারলেও পড়ে যায় শত্রুপক্ষ জাপানিজ সেনার হাতে। আর বুঝতে পারে এ যাত্রায় তারা বাঁচতে পারলেও শত্রুপক্ষ জাপানি সেনার হাত থেকে তারা বাঁচতে পারবে না এবং এখন থেকে তাদের একমাত্র সঙ্গী হবে শুধুমাত্র অনাহার আর অত্যাচার। এরপর লুই সহ আরো অনেক আমেরিকান সেনাদের জাপান যুদ্ধবন্দী ক্যাম্পে আনা হচ্ছিল। তখন পথে বন্ধু ফিল তার থেকে আলাদা হয়। এরপর গাড়িতে করে টোকিও শহর পার করে সকল সেনাদের ক্যাম্পে আনা হয় এবং আমেরিকান অফিসার আর সেনাদেরকে আলাদা করে লাইন বানানো হয়। এরপর জাপানিজ কর্পোরেল ওয়াতানাবে সবাইকে জানায়, তোমরা সবাই জাপানের শত্রু, তাই এখানে চরম অত্যাচারের মধ্য দিয়ে তোমাদেরকে দিন কাটাতে হবে। লুই তখন প্রথমবার কর্পোরেল ওয়াতানাবের চোখের দিকে তাকায়। সে ছিল বন্দি শিবিরের সবচেয়ে ভয়ঙ্কর ও নির্দয় প্রহরী। কর্পোরেল প্রথমবার যখন লুইকে দেখে তখন লুইয়ের চোখে এক ধরনের বিকৃত আনন্দের ঝলক ছিল। সে জানতো লুই একজন অলিম্পিয়ান। তার মনে হয়েছিল এমন শক্তিশালী একজন মানুষকে ভাঙতে পারাটা হবে তার সব থেকে বড় জয়। তাই ওয়াতানাবে লুইয়ের সামনে এসে দাঁড়ায়। তার চোখে ছিল হিংস্রতা। হঠাৎই সে লুইকে প্রচন্ড এক ঘুষি মারে এবং লাঠি দিয়ে তার নাক ফেটে দেয় এবং কটাক্ষ করে বলে, তুমি অলিম্পিয়ান, আমি তোমাকে শেষ করে দেব। লুই দাঁড়িয়ে থাকে, তারপরেও কিছু বলে না। প্রতিদিন লুই ও অন্যান্য বন্দীদের ভারী কাজ করতে বাধ্য করা হতো। কোনো বিশ্রাম ছিল না, কোনো ক্ষমাও করা হতো না। লুইকে 3 দিন ধরে ভারী কাঠের টুকরো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়। যদি একবার পরে দিত সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চাবুকের আঘাত করা হতো। চাবুকের আঘাতে হাত পা অবশ হয়ে এলেও লুই দাঁড়িয়ে থাকতো, কারণ সে জানতো একবার পরে গেলে তার আর ওঠা হবে না, অর্থাৎ জাপানিজ সেনারা সোজা তাকে ক্রস ফায়ার করবে। এরপর একদিন হঠাৎ করে ওয়াতানাবে পুরো বন্দি শিবিরকে একত্র করে ঘোষণা দেয়, প্রত্যেক বন্দি লুইকে ঘুষি মারবে, যে মারবে না তাকে সে নিজ হাতে মারবে। এই কথা শুনে বন্দিরা হতবাক হয়ে যায়। কেউ মারতে চাইছিল না, কিন্তু ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সবাই লুইকে মারতে বাধ্য হয়। এরপর একে একে সবাই লুইয়ের মুখে ঘুষি মারে। রক্ত গড়িয়ে পড়ছে, চোখ ফুলে গেছে, ঠোঁট ফেটে গেছে, কিন্তু লুই পরে গিয়েও আবারও উঠে দাঁড়ায়। লুইয়ের এমন মনোভাব দেখে ওয়াতানাবে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আশা করেছিল লুই কেঁদে ফেলবে, অনুরোধ করবে আমাকে আর মেরো না, কিন্তু লুই রক্তাক্ত হওয়ার পরেও এমনটা করে না। যাই হোক, প্রতিদিন রাতের অন্ধকারে লুই তাকিয়ে থাকতো আকাশের দিকে। তার মনে হতো হয়তো এই রাতটাই তার শেষ রাত। জাপানিজ সেনাদের অত্যাচারে সে হয়তো মরতে যাচ্ছে। তারপরেও লুই মনে মনে বলতো, আমি মরবো না, আমি টিকে থাকবো, আর একদিন এখান থেকে বের হব। এভাবেই বহু মাস বিভীষিকাময় অত্যাচার সহ্য করার পর একদিন হঠাৎ খবর আসে জাপান আর আমেরিকার মধ্যকার যুদ্ধ শেষ হয়েছে। আমেরিকা জাপানের উপর বোমা ফেলেছে এবং বন্দি শিবিরের গার্ডরা সবাই পালিয়ে গিয়েছে। এ খবর শুনে লুই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার শরীর ছিল রক্তাক্ত, ক্লান্ত, দুর্বল, কিন্তু তার চোখে ছিল জয়ের আগুন। সে জানতো সে জিতেছে। ওয়াতানাবে তাকে ভাঙতে পারেনি। যুদ্ধের শেষ পর্যায়ে যখন জাপান আত্মসমর্পণ করে, লুই সহ সবাই মুক্তি পায় এবং লুই যুক্তরাষ্ট্রে ফিরে আসে। সে মানসিকভাবে বিধ্বস্ত থাকলেও পরবর্তী জীবনে নিজেকে সামলে নেয়। এই বন্দি শিবিরে লুই যে বিভীষিকাময় কষ্ট সহ্য করেছিল তা ছিল প্রায় অবর্ণনীয়। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও সে হার মানেনি। তার এই সংগ্রাম, তার অবিনশ্বর মনোবল এবং তার গল্প আজও লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়।